আমরা মিউচুয়াল ফান্ডের ভূমিকা বুঝে নিয়েছি। আমরা মিউচুয়াল ফান্ডের ধারণাটাও বুঝে নিয়েছি। আমরা বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড দেখেছি। আমরা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট দেখেছি। প্যাসিভ ম্যানেজমেন্ট কিভাবে হয় সেটাও দেখেছি। বিভিন্ন ধরনের ফান্ড এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কি সেটাও জানলাম। ফাইন্যান্সিয়াল গোল কি হয়, কিভাবে আমরা আমাদের টাকা ইনভেস্ট করে, আর যদি আপনি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হন, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হন, তাহলে অন্যদের টাকা ইনভেস্ট করিয়ে তাদের ফাইন্যান্সিয়াল গোল অর্জন করতে তাদের সাহায্য করতে পারেন। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এই বিষয়গুলোর ওপরই ভিত্তি করে তৈরি। আজ আমরা যে টপিক নিয়ে কথা বলছি সেটা হলো এই NISM সিরিজ 5-এর চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4। চ্যাপ্টার 3 হলো ভারতে মিউচুয়াল ফান্ডের লিগ্যাল স্ট্রাকচার এবং চ্যাপ্টার 4 হলো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। আইনগতভাবে কিভাবে গঠিত হয় মিউচুয়াল ফান্ড, এদের গঠন কেমন হয়, নিয়ন্ত্রক কাঠামো কী, কীভাবে এগুলো কাজ করে। চ্যাপ্টার 3 আমাদের এই বিষয়গুলো নিয়েই জানায়। চ্যাপ্টার 4 হলো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। সেবি কিভাবে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো কি কি, এই সব বিষয় আমরা চ্যাপ্টার 4-এ পড়ব। NISM সিরিজ 5 হলো সব ডিস্ট্রিবিউটরদের জন্য বাধ্যতামূলক পরীক্ষা। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে NISM সিরিজ 5-এর পুরো কারিকুলাম কভার করব। হাই গাইস, আবারও স্বাগতম আমাদের চ্যানেল সেন্ট্রিশালা বাই সেন্ট্রিসিটিতে আপনার ওয়েলথ পার্টনার। আমার নাম অনুজ এবং আপনি দেখছেন NISM সিরিজ 5 পাস ফর শিওর ভিডিওস। তাহলে চলুন শুরু করি। যেমনটা আমি আপনাদের বলেছিলাম, তৃতীয় অধ্যায়টি হল ভারতের মিউচুয়াল ফান্ডের আইনি কাঠামো। আইনগতভাবে মিউচুয়াল ফান্ড কীভাবে গঠিত হয়, এদের কাঠামোটা কেমন এবং মিউচুয়াল ফান্ডের মূল উপাদানগুলো কি কি, এই সব কিছুই আজ আমরা এই ভিডিওতে কভার করব। সেবা রেগুলেশন 1996 অনুযায়ী মিউচুয়াল ফান্ডগুলো ভারতে একটি ট্রাস্ট হিসেবে গঠিত হয়। মিউচুয়াল ফান্ড ভারতে একটি ট্রাস্টের মতো কাজ করে। এটি মানুষের সঞ্চয় একত্রিত করে এবং তারপর সেই অর্থকে যে কোনো সম্পদ শ্রেণীতে বিনিয়োগ করে, অর্থাৎ মানুষের কাছ থেকে তাদের সঞ্চয় সংগ্রহ করে এবং তারপর বিভিন্ন সম্পদ শ্রেণীতে বিনিয়োগ করতে পারে। সেই সম্পদ শ্রেণী হতে পারে ইকুইটি, ডেট, কমোডিটি, কারেন্সি অথবা সোনা। তারা যে কোনো সম্পদ শ্রেণীতে যেতে পারে। কিন্তু মূল বিষয় হল ভারতে মিউচুয়াল ফান্ডগুলো ট্রাস্ট হিসেবে গঠিত হয়। আর যখন আমি বলি মিউচুয়াল ফান্ডগুলো ট্রাস্টের মতো কাজ করে, তখন তারা ট্রাস্ট ডিড 1882 অ্যাক্ট দ্বারা পরিচালিত হয়। মিউচুয়াল ফান্ড ট্রাস্ট এক বা একাধিক স্পন্সর দ্বারা তৈরি হয়, যারা মিউচুয়াল ফান্ড ব্যবসার মূল ব্যক্তি। প্রত্যেকটি ট্রাস্টের নিজস্ব উপকারভোগী থাকে। বেনিফিট ট্রাস্ট সবসময় তার উপকারভোগীর জন্য কাজ করে। যে কোনো ট্রাস্ট হোক, যেমনই ট্রাস্ট হোক, তার উপকারভোগী থাকেই। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইউনিট হোল্ডার এবং বিনিয়োগকারীরা যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তারাই উপকারভোগী। মিউচুয়াল ফান্ড ট্রাস্টের কার্যক্রম ট্রাস্ট ডিড দ্বারা পরিচালিত হয়, যা স্পন্সর এবং ট্রাস্টিদের মধ্যে সম্পাদিত হয়। তাই স্পন্সর এবং ট্রাস্টির মধ্যে একটি ট্রাস্ট ডিড তৈরি হয়, যা মিউচুয়াল ফান্ডের সমস্ত কার্যক্রম সম্পর্কে জানায়। কিভাবে একটি মিউচুয়াল ফান্ড কাজ করবে? ট্রাস্ট তার ট্রাস্টির পক্ষ থেকে কাজ করে। ট্রাস্ট অ্যাক্টের মাধ্যমে তার ট্রাস্টিরা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দায়িত্বে থাকে। দৈনন্দিন ব্যবস্থাপনা MC দ্বারা পরিচালিত হয় এবং MCকে ট্রাস্ট দ্বারা নিয়োগ করা হয়। ট্রাস্টি MCর সাথে একটি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট সম্পাদন করে, যেখানে তার দায়িত্বগুলি নির্ধারিত থাকে। আমরা মিউচুয়াল ফান্ডের মূল উপাদানগুলি নিয়ে কথা বলছি। সেই উপাদানগুলো কি কি? কোন কোন বিভিন্ন ধরনের উপাদান আছে যেগুলো একত্রিত হয়ে মিউচুয়াল ফান্ড গঠিত হয়? প্রথম, স্পন্সর। যেমনটা আমি আপনাদের বলেছিলাম, স্পন্সর হলেন মিউচুয়াল ফান্ড ব্যবসার পেছনের মূল ব্যক্তি। তিনি মিউচুয়াল ফান্ড ব্যবসা শুরু করেন। স্পন্সর কি, কিভাবে হয় এবং তার কী কী প্রয়োজনীয়তা আছে, এই বিষয়গুলো আমরা দেখব। স্পন্সরের অবশ্যই ব্যবসায়িক লেনদেনে সৎ ও ন্যায্যতার ক্ষেত্রে ভালো রেকর্ড এবং সুনাম থাকতে হবে। স্পন্সরের অবশ্যই অন্তত 5 বছর ধরে আর্থিক পরিষেবার ব্যবসা করার অভিজ্ঞতা থাকতে হবে। সে গত 5 বছর ধরে ফাইন্যান্সিয়াল সার্ভিসে কাজ করছে। ভারতের ফাইন্যান্সিয়াল সার্ভিসে, সেটা MC হোক, ফাইন্যান্সিয়াল সার্ভিস হোক বা যে কোনো ধরনের ব্রোকিং ব্যবসা হোক, তার অবশ্যই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকতে হবে এবং তার নেটওয়ার্থও গত 5 বছরে পজিটিভ থাকতে হবে। স্পন্সরকেও গত 5 বছরে লাভ অর্জন করতে হবে এবং স্পন্সরকে অবশ্যই একজন উপযুক্ত ব্যক্তি হতে হবে। তাহলে এই গুণগুলো যদি কারো মধ্যে থাকে, সে মিউচুয়াল ফান্ডের স্পন্সর হতে পারে। স্পন্সরই হচ্ছে মিউচুয়াল ফান্ড ব্যবসার মূল ব্যক্তি। দ্বিতীয়, ট্রাস্টি বোর্ড। বোর্ড অফ ট্রাস্টিজ কারা, তারা কিভাবে কাজ করেন সেটা আমরা দেখব। NISM সিরিজ 5 পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা যে ভিডিওগুলো তৈরি করছি, এই ভিডিওগুলোর একটাই উদ্দেশ্য, আপনাকে NISM সিরিজ 5 পরীক্ষায় পাশ করানো।
এর জন্য আমরা খুবই সহজভাবে আপনাদের বোঝাবো এবং তাদের টার্মসগুলো শুনে যাব, যেগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়। স্পন্সর কে হয় আমরা দেখে নিয়েছি, এখন আমরা বোর্ড অফ ট্রাস্টিজ নিয়ে কথা বলবো। সেবায় এজন্য একটি নিয়ম তৈরি করেছে ট্রাস্টি কে হতে পারে এবং কিভাবে কাজ করতে পারে। প্রত্যেক ট্রাস্টিকে অবশ্যই একজন যোগ্য, সৎ এবং সম্মানিত ব্যক্তি হতে হবে। যে ব্যক্তি নৈতিক দুর্নীতির জন্য দোষী তাকে ট্রাস্টি হিসেবে নিয়োগ করা যাবে না। যে ব্যক্তি কোনো আর্থিক অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে বা কোনো সিকিউরিটি আইনের লঙ্ঘন করেছে তাকে ট্রাস্টি হিসেবে নিয়োগ করা যাবে না। এবং এখানে মূল বিষয়টি হল, কোনো ডিরেক্টর বা কোনো অফিসার বা এনসির কোনো কর্মচারী মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে নিয়োগের জন্য যোগ্য হবেন না। এবং একটি মিউচুয়াল ফান্ডে যে ট্রাস্টি রয়েছেন তিনি অন্য কোনো মিউচুয়াল ফান্ডে ট্রাস্টি হিসেবে নিয়োগ পেতে পারেন না। এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই 2-3টি পয়েন্টের মধ্যে থেকে আপনার কাছে প্রশ্ন আসতে পারে। এবার চলুন দেখি ট্রাস্টির দায়িত্বগুলো কী কী। ট্রাস্টি একটি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট তৈরি করেন এমসির সঙ্গে, যেখানে এমসির সব ফাংশন উল্লেখ থাকে। ট্রাস্টির অধিকার আছে যে তিনি এমসির কাছ থেকে যে কোনো বিষয়ে যে কোনো তথ্য চাইতে পারেন। ট্রাস্টি নিশ্চিত করেন যে যতগুলো স্কিম আছে এবং যেসব ব্যক্তিরা সংশ্লিষ্ট, যেমন ফান্ড ম্যানেজার, কমপ্লায়েন্স অফিসার আর অ্যান্ডি এজেন্ট, অডিটর, তাদের সবাইকে নিয়োগ করা হয়েছে এবং সব সিস্টেম ঠিকঠাকভাবে চলছে। আর যে প্রধান অংশ বা আমরা বলতে পারি যে মূল দায়িত্ব ট্রাস্টির কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি নিশ্চিত করা যে ইউনিট হোল্ডারদের স্বার্থ কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয় এবং ট্রাস্টি সেই দায়িত্ব ঠিকভাবে পালন করেন। প্রতি বছর সেবেকে রিপোর্ট জমা দিতে হয়। স্পন্সর এবং ট্রাস্টির পরে এখন আসে মিউচুয়াল ফান্ড কোম্পানির পালা, যাকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এমসি ও বলা হয়। ব্যবসায়ের দৈনন্দিন ব্যবস্থাপনা এমসির দ্বারাই পরিচালিত হয় এবং এমসির ন্যূনতম নেটওয়ার্থ 50 কোটি টাকা হওয়া উচিত। এছাড়াও অন্তত 50% ডিরেক্টরকে স্বাধীন ডিরেক্টর হতে হবে, যারা স্পন্সর, কোনো ধরনের সাবসিডিয়ারি বা ট্রাস্টির সঙ্গে যুক্ত নন। 50% ডিরেক্টরকে অবশ্যই স্বাধীন ডিরেক্টর হতে হবে এবং তাদের স্পন্সরের সঙ্গে কোনো সম্পর্ক থাকা চলবে না। এবার চলুন এমসির দায়িত্ব নিয়ে কিছু কথা বলি। এমসি মিউচুয়াল ফান্ডের কার্যক্রম পরিচালনার জন্য দায়ী। মিউচুয়াল ফান্ডের যাবতীয় কার্যক্রম এমসি সম্পাদন করবে। প্রয়োজনীয় অফিস, পরিকাঠামো, কর্মচারী, প্রয়োজনীয় সফটওয়্যার প্রদান, পরিচালনা, বিজ্ঞাপন, বিক্রয় ও প্রচার সবকিছুই এমসির দায়িত্ব। যে কোনো নিয়ন্ত্রক কাঠামো হোক বা কোনো পরিষেবা দিতে হোক, সমস্ত কাজই এমসির দায়িত্ব। এমসি দায়িত্বশীল পদক্ষেপ নেবে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করবে যাতে ফান্ডের বিনিয়োগ নিয়ম ও আইনের বিধান অনুযায়ী হয় তা নিশ্চিত করা যায়। সেবি যে সমস্ত নিয়ম ও আইন তৈরি করেছে, এমসি সেই নিয়মের আওতায় থেকেই বিনিয়োগ করবে। দিন প্রতিদিনের সব কার্যকলাপ সেই নিয়মের মধ্যেই করা হবে। এমসির নিয়োগ ট্রাস্টিদের সংখ্যাগরিষ্ঠতা এবং 75% ইউনিট হোল্ডারদের দ্বারা বাতিল করা যেতে পারে। পরবর্তী হল কাস্টোডিয়ান। কাস্টোডিয়ানের কাছে ফান্ডের কাস্টি থাকে, অর্থাৎ ফান্ডের যত সম্পদ আছে সেগুলো কাস্টোডিয়ানের কাছে রাখা হয়। তাই কাস্টোডিয়ান সমস্ত ফান্ডের দেখভাল করে এবং তার দায়িত্বের অংশ হিসেবে কাস্টোডিয়ানকে বিভিন্ন স্কিমের ফান্ডের কেনাবেচার লেনদেনের জন্য সিকিউরিটিজ গ্রহণ ও ডেলিভারি দিতে হয়। যে সমস্ত কেনার লেনদেন হয় বা বিক্রির লেনদেন থেকে যে অর্থ আসে সেগুলো কাস্টোডিয়ানি প্রক্রিয়া করে এবং কাস্টোডিয়ানি মিউচুয়াল ফান্ডের পক্ষ থেকে সমস্ত লেনদেন নিষ্পত্তি করে। সমস্ত কাস্টোডিয়ানদের 1996 সালের ধারা অনুযায়ী সেবির কাছে নিবন্ধন করতে হয়। কমপ্লায়েন্স ফাংশন নিশ্চিত করে যে যত সব আইনি আনুষ্ঠানিকতা আছে সেগুলো এমসি দ্বারা সম্পূর্ণ করা হয়েছে। যদি কোনো নতুন স্কিম লঞ্চ করা হয়, মিউচুয়াল ফান্ড কর্তৃক সেবি যে সমস্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলেছে, যেমন রিস্ক মিটার থেকে শুরু করে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ এবং ইনভেস্টমেন্ট ফিলোসফি পর্যন্ত, এই সমস্ত বিষয়গুলো আইনগতভাবে সে কমপ্লায়েন্স ফাংশন যাচাই করবে। কমপ্লায়েন্স অফিসার বিভিন্ন কমপ্লায়েন্স এবং রেগুলেটরি বিষয় নিয়ে ট্রাস্টির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। ফান্ড ম্যানেজমেন্ট হল এমসির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বলা হয় যেসব মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজমেন্ট ভালো, তাদের মিউচুয়াল ফান্ডগুলো ততটাই ভালো হয়। আর যদি আপনি ইতিহাস দেখেন তাহলে দেখা গেছে যে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা কিছু ফান্ড ম্যানেজার শিল্পের পথপ্রদর্শক হিসেবে পরিচিত এবং তাদের স্কিমগুলোতে অনেক ভালো রিটার্ন দিয়েছেন। আসলে তারা বাজারকে বেশ ভালো মার্জিনে হারিয়েছেন। ফান্ড ম্যানেজারদের যে টিম তা 3টি ভাগে বিভক্ত: অ্যানালিস্ট, ফান্ড ম্যানেজার এবং ডিলার। অ্যানালিস্টের কাজ হল তারা কোম্পানির অপারেশনাল এলাকায় যান, শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে দেখা করেন। তারা পুরোপুরি গবেষণা করেন এবং তারপর একটি স্টক বেছে নেন। ফান্ড ম্যানেজাররাও আবার একই কাজ করেন এবং ডিলাররা অর্ডার এক্সিকিউট করেন। অ্যানালিস্ট বিভিন্ন সুযোগ বিশ্লেষণ করেন, সেটা ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ হোক বা কোনো শেয়ার হোক।
অ্যানালিস্ট তার রিপোর্ট ফান্ড ম্যানেজারকে দেন। ফান্ড ম্যানেজার রিপোর্ট অনুমোদন করার পর স্টক বাছাই করা হবে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত ফান্ড ম্যানেজারেরই হয়। অপারেশনস এবং কাস্টমার সার্ভিস টিম যে কোনো অ্যাপ্লিকেশন মিউচুয়াল ফান্ড কোম্পানিতে প্রসেসিংয়ের জন্য আসে, সেটা যে কোনো ইনভেস্টমেন্ট হোক, অনলাইন হোক বা অফলাইন হোক, তথ্যগুলো কাস্টমার সার্ভিস সিস্টেমের মাধ্যমে যেতে হয়। যখনই কোনো কাস্টমার কোনো মিউচুয়াল ফান্ড অফিসে যান, তখন কাস্টমার সার্ভিস টিম তাকে অ্যাটেন্ড করে। কেওয়াইসি থেকে শুরু করে তার ইনভেস্টমেন্ট করানো পর্যন্ত সব কাজ সার্ভিসেস টিম বা অপারেশনস টিমের দায়িত্ব। তাকে কেওয়াইসি সম্পর্কে জানানো, তার কেওয়াইসি ডকুমেন্টস সম্পর্কে জানানো, তার ইনভেস্টমেন্ট সম্পর্কে বোঝানো, ফর্ম পূরণ করানো এবং তার চেক ও চেক অর্ডারে আছে কিনা এসব বিষয় দেখা। ইনভেস্টমেন্ট সংক্রান্ত সবকিছু যা ফর্মে লেখা হয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, সেগুলো অর্ডারে আছে কিনা এসব যাচাই করা। এই সমস্ত লেনদেন সংক্রান্ত কাজ, প্রসেসিংয়ের কাজ, এগুলো সব সার্ভিসেস টিমের দায়িত্ব। সেলস অ্যান্ড মার্কেটিং টিম এবং ফান্ড ম্যানেজাররা তাদের নিজ নিজ কাজ করছেন। তারা একটি এনএফও লঞ্চ করেছেন, যাকে নিউ ফান্ড অফার বলা হয়। এখন পালা এসেছে সেলস অ্যান্ড মার্কেটিং টিমের। সেলস অ্যান্ড মার্কেটিং সেই টিম যারা মানুষের কাছে গিয়ে, ডিস্ট্রিবিউটরদের কাছে গিয়ে, ব্যাংকারদের কাছে গিয়ে তাদের নিজেদের এনএফও সম্পর্কে জানায়, তাদের আপডেট দেয়, স্কিম সম্পর্কে আপডেট দেয় বা যে কোনো তথ্য তাদের দরকার হলে তা প্রদান করে, যাতে স্কিমে যতটা সম্ভব বেশি অ্যালোকেশন আনা যায়। প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে ব্র্যান্ডিং, বিজ্ঞাপন, বিভিন্ন ইভেন্টের ব্যবস্থাপনা এবং বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে মিউচুয়াল ফান্ড প্রোডাক্টসের বিতরণ। যেমনটা আমি আপনাকে বলেছিলাম, আমাদের যেসব ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, আমাদের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, ব্যাংকার এবং বিভিন্ন ধরনের সংস্থা যারা মিউচুয়াল ফান্ড বিক্রি করে, সেলস ও মার্কেটিং টিমের মূল উদ্দেশ্য হল যত বেশি সম্ভব টাকা মিউচুয়াল ফান্ড স্কিমে বরাদ্দ করা, আনা বা বিনিয়োগ করানো। পরবর্তী টপিক হল রেজিস্ট্রার এবং ট্রান্সফার এজেন্টস। যখন একজন বিনিয়োগকারী এনসিতে এলেন, তিনি তার আবেদনপত্র এনসিকে জমা দিলেন চেক সহ। এমসি সমস্ত বিনিয়োগকারীদের কাছ থেকে আসা আবেদনপত্রের পুরো বান্ডিল রেজিস্ট্রার ও ট্রান্সফার এজেন্টের কাছে পাঠিয়ে দেয় প্রসেসিংয়ের জন্য। আরটিএর সবচেয়ে প্রধান কাজ হল আবেদনপত্রগুলো প্রসেস করা। তারা সেই সমস্ত আবেদনপত্র দেখবে, সবকিছু ঠিকঠাক এবং সঠিক ক্রমে আছে কিনা তা নিশ্চিত করবে। তারা চেকগুলো দেখবে, আবেদনপত্রগুলো দেখবে এবং তারপর সেগুলো প্রসেস করে ইউনিট বরাদ্দ করবে। এরপর পরবর্তী অ্যাকাউন্ট স্টেটমেন্ট এমসিকে, ডিস্ট্রিবিউটরকে পাঠাবে এবং সমস্ত বিনিয়োগকারীর রেকর্ড সংরক্ষণ করবে। ভারতে দুটি রেজিস্ট্রার এবং ট্রান্সফার এজেন্ট রয়েছে। প্রথমটি ক্যাম্পাস এবং দ্বিতীয়টি কার্ভি। কিছু এমসিগুলি ক্যাম্পাসের সঙ্গে কাজ করে এবং কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কার্ভির সঙ্গে কাজ করে। এখানে মূল বিষয়টি হল আরটিএ নিয়োগ করা বাধ্যতামূলক নয়। একটি মিউচুয়াল ফান্ড কোম্পানি সম্পূর্ণ লেনদেন প্রক্রিয়াকরণ নিজের ঘরেই করতে পারে, মানে নিজেরাই করতে পারে। প্রসেসিংয়ের জন্য আবেদনপত্রগুলো সানে পাঠানো, আরটিএর কাছে পাঠানো বাধ্যতামূলক নয়। সবাই বলেছে এটা এমসির ওপর নির্ভর করে, তারা চাইলে নিজেরাই করতে পারে, আর না চাইলে তাদের ব্যবসা আউটসোর্সও করতে পারে। তারা আরটিএ নিয়োগ করতে পারে, যেমন খ্যান্স বা ক্রাকে, যাতে আবেদনগুলো প্রসেস করা যায় এবং বিনিয়োগকারীদের রেকর্ড সংরক্ষণ করা যায়। কিন্তু সব আরটিএকে স্যাবের কাছে নিবন্ধিত থাকতে হবে। ডিস্ট্রিবিউটররা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিউচুয়াল ফান্ড ইউনিট বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররা হলেন সেই সব ব্যক্তি যারা এনআইএসিএন সিরিজ 5 মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর পরীক্ষা পাশ করার পর মিউচুয়াল ফান্ডের এরেনের জন্য আবেদন করেন। এমএফআই রেজিস্ট্রেশন নম্বর যেটাকে বলা হয়, সেটা পরে এমএফআই থেকে আসে। তারপর তারা নিজেদের এমপ্যানেল করান যেই এমসিতে তারা ব্যবসা করতে চান। এরপর তারা মিউচুয়াল ফান্ড স্কিমের ইউনিট বিক্রি করা শুরু করেন। দেশে যে কোনো মিউচুয়াল ফান্ড এনসিতে 40টিরও বেশি এনসি রয়েছে। তারা সবার সাথেই এমপ্যানেল হতে পারেন এবং নিজেদের ব্যবসা শুরু করতে পারেন। একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর যে কেউ হতে পারেন। এদের মধ্যে ব্যাংক হতে পারে, ব্যক্তি হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে বা ব্রোকিং কোম্পানিও হতে পারে। কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সিগুলো কেওয়াইসি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান। কেওয়াইসি ছাড়া আপনার বিনিয়োগ করা সম্ভব নয়। প্রথম বিষয় হল বিনিয়োগ করার আগে কেওয়াইসি থাকা বাধ্যতামূলক। এটি একবারই করার একটি প্রক্রিয়া। আপনাকে কেওয়াইসি শুধু একবারই করতে হবে। এরপর আপনি যতবারই বিনিয়োগ করুন, প্রতিবার কেওয়াইসি ডকুমেন্টস জমা দিতে হবে না। কেওয়াইসির জন্য প্যান কার্ড এবং আধার কার্ড বাধ্যতামূলক। ভারতে কিছু কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সি আছে, যেমন খ্যান্স ক্রা, কার্ভি ক্রা। এগুলো ভারতের কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সির উদাহরণ। স্টক এক্সচেঞ্জ এবং লেনদেন প্ল্যাটফর্মসমূহ।
আজকের ডিজিটালাইজেশনের যুগে মিউচুয়াল ফান্ডের 90% লেনদেন অনলাইনে হয়। আজ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা এতটাই সুবিধাজনক অপশন। এটা ঠিক সিনেমার টিকিট বুক করার মতোই সহজ। 1 মিনিটের মধ্যেই আপনি আপনার সেভ শুরু করতে পারেন। ভারতে বিএসই অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জের একটি প্ল্যাটফর্ম রয়েছে। বিএসই স্টার এমএফ এবং এনএসইরও একটি প্ল্যাটফর্ম আছে, যেগুলো ব্যবহার করে বিনিয়োগকারীরা, মিউচুয়াল ফান্ড কোম্পানি, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররা সেই সফটওয়্যারগুলো ব্যবহার করে খুবই সুবিধাজনকভাবে তাদের বিনিয়োগকারীদের টাকা বিনিয়োগ করতে পারেন। চলুন এই অধ্যায়ের শেষ টপিকটি দেখি। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া এমএফআই এর ভূমিকা ও কার্যাবলী। এমএফআই এর উদ্দেশ্য হল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির কার্যক্রমের ক্ষেত্রে উচ্চ পেশাদার এবং নৈতিক মানদণ্ড নির্ধারণ ও বজায় রাখা, সেবির সঙ্গে যোগাযোগ করা এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সমস্ত বিষয় সেবির কাছে প্রতিনিধিত্ব করা, সরকার, আরবিআই এবং অন্যান্য সংস্থার কাছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সম্পর্কিত বিষয়ে প্রতিনিধিত্ব করা, ডিস্ট্রিবিউটরদের আচরণ নিয়ন্ত্রণ করা, যার মধ্যে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণও অন্তর্ভুক্ত। যদি কোনো ডিস্ট্রিবিউটর কোনো আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমএফআই এর সবচেয়ে বড় কাজ হল বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা এবং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের নিবন্ধন করা, এআরএন নম্বর বরাদ্দ করা, যা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের জন্য বাধ্যতামূলক। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এমএফআই না কোনো নিয়ন্ত্রক সংস্থা, নাই স্বনিয়ন্ত্রিত সংস্থা। তৃতীয় অধ্যায়টা একটু তাত্ত্বিক, কিন্তু এর সবটি মূল পয়েন্ট এবং কিওয়ার্ড এখানেই ছিল। আমাদের নেসম সিরিজ 5 মডিউল ক্লিয়ার করার জন্য পুরো বিস্তারিত তথ্যের দরকার নেই। যতগুলো পয়েন্ট আমি আপনাদের বলেছি, প্রতিটির এক লাইনের সংজ্ঞায় যথেষ্ট নেসম পরীক্ষায় পাশ করার জন্য। যদি খুবই বিস্তারিতভাবে কোনো টপিক আপনার দরকার হয় বা কোনো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা জানতে চান, তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আপনি আমাদের মেসেজ করতে পারেন, ফোনও করতে পারেন। সেই টপিকের উপর আমরা বিস্তারিত ভিডিও বানাবো এবং আপনার জ্ঞান বাড়াতে সাহায্য করব। চ্যাপ্টার 3-র মূল পয়েন্টগুলো এটাই ছিল যা আজ আমরা কভার করেছি। এখন চ্যাপ্টার 3-র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি, যেগুলো নেসম সিরিজ 5-এ বারবার রিপিট হয়। প্রশ্ন নম্বর 1, মিউচুয়াল ফান্ডগুলি ভারতে ট্রাস্ট হিসেবে গঠিত হয়। এই ট্রাস্টের উপকার ভূমিকারা। যেমনটা আমি আপনাদের আগেও বলেছিলাম, ভারতে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডগুলি ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ইউনিট হোল্ডাররাই এই ট্রাস্টের উপকারভোগী। তাই সঠিক উত্তর হচ্ছে সি, ইউনিট হোল্ডাররা, যারা মিউচুয়াল ফান্ডের দৈনন্দিন ব্যবস্থাপনা পরিচালনা করেন। প্রশ্ন নম্বর 2, তো আমরা দেখেছি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অর্থাৎ এমসি মিউচুয়াল ফান্ডের দৈনন্দিন ব্যবস্থাপনা করে। যে কোনো অপারেশনাল বা অন্যান্য কাজ মিউচুয়াল ফান্ডের জন্য এমসি দেখে। প্রশ্ন নম্বর 3 ছিল বিভিন্ন কর্পোরেট অ্যাকশন যেমন বোনাস, ডিভিডেন্ড, রাইটস ইত্যাদি ট্র্যাক করার কাজকার সেই সব কোম্পানিতে যেখানে মিউচুয়াল ফান্ড স্কিম ইনভেস্ট করেছে। আপনাদের জানিয়ে দিই, সঠিক উত্তর হল কাস্টোডিয়ান। কাস্টোডিয়ানের এই কাজ সেই কর্পোরেট অ্যাকশনগুলো দেখে। যে কোনো কর্পোরেট অ্যাকশন হোক, সেটা বোনাস সংক্রান্ত হোক বা কোনো শেয়ারে ডিভিডেন্ড এসেছে কিংবা রাইটস ইস্যু হয়েছে, কাস্টোডিয়ান এগুলোর সবকিছুর হিসেব রাখে। প্রশ্ন নম্বর 4, রেজিস্ট্রার এবং ট্রান্সফার এজেন্সির কাজ অবশ্যই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির থেকে স্বাধীন হতে হবে এবং এটি ইনহাউস রাখা যাবে না। এটি কি সত্য? এই বক্তব্যটি সত্য না মিথ্যা? আমরা যখন আমাদের ব্যবসা আউটসোর্স করি, যেমন খ্যান্স বা খারভিকে ট্রান্সফার এজেন্ট হিসেবে নিয়োগ করি, সেটা কি বাধ্যতামূলক? যেমনটা আমি ভিডিওতেও বলেছি, কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানির জন্য নন রেজিস্টার্ড ট্রান্সফার এজেন্ট নিয়োগ করা বাধ্যতামূলক নয়। কোম্পানি চাইলে সমস্ত প্রসেসিংয়ের কাজ নিজেরাই করতে পারে। এটা মোটেই বাধ্যতামূলক নয়। তাই এই অপশনটি ভুল। প্রশ্ন নম্বর 5, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররা কোন সংস্থার সাথে নিবন্ধিত? মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররা অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া এমফাই সাথে নিবন্ধিত। তাহলে উত্তরটি হল ডি। এখন আমরা চতুর্থ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি, যা হল মিউচুয়াল ফান্ডের আইনগত ও নিয়ন্ত্রক কাঠামো। এতে আমরা নিয়ন্ত্রকদের নিয়ে আলোচনা করব, যারা হলেন বিভিন্ন ধরনের নিয়ন্ত্রক, যারা আজ আমাদের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করেন এবং সেই নিয়ন্ত্রকদের ভূমিকা কী। প্রথমে আমি আপনাদের বিভিন্ন ধরনের নিয়ন্ত্রকদের সম্পর্কে জানিয়ে দিই। ভারতে কোন কোন নিয়ন্ত্রক আছে এবং তারা কোন কোন ক্ষেত্র নিয়ন্ত্রণ করে। নম্বর 1, আরবিআই নিয়ন্ত্রণ করে ব্যাংকিং সিস্টেম। আজকের দিনে যত ব্যাংক আছে, ব্যাংকিং সম্পর্কিত যে কোনো কাজ আরবিআই নিয়ন্ত্রণ করে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এখন শেয়ার বাজার এবং শেয়ার বাজার সম্পর্কিত সমস্ত নিয়মকানুন নিয়ন্ত্রণ করে। শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে সেবি।
ইন্স্যুরেন্স অ্যান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া IRDA ইন্স্যুরেন্স মার্কেট নিয়ন্ত্রণ করে এবং পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি PFRDA পেনশন মার্কেট নিয়ন্ত্রণ করে। সবকিছু এই সমস্ত রেগুলেটররা অর্থমন্ত্রকের আওতায় কাজ করে। অর্থমন্ত্রকের অধীনে এরা সবাই কাজ করে এবং নিজেদের নিজ নিজ ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে। সবচেয়ে আগে আমরা আলোচনা করব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবির ভূমিকা নিয়ে। সেবির শুধু একটি মাত্র ভূমিকা আছে, নিবেশকারীদের স্বার্থ রক্ষা করা। কোনো বিনিয়োগকারীর সঙ্গে যেন কোনো ভুল বা অন্যায় না হয়, সেবি শুধু এটুকুই নিশ্চিত করে যে বিনিয়োগকারীর স্বার্থেই সর্বোচ্চ গুরুত্ব পায়। এবং সেবি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছে যার মাধ্যমে সে তার এই উদ্দেশ্য পূরণ করে। এবং বন্ধুরা, এই পয়েন্টগুলোর মধ্যে একটি হল সিকিউরিটিজ ইস্যুকারীদের পক্ষ থেকে তথ্য প্রকাশ। এগুলি সেই কোম্পানিগুলো যারা শেয়ার ও ডিবেঞ্চার ইস্যু করে এবং মিউচুয়াল ফান্ডগুলো যারা মিউচুয়াল ফান্ড ইউনিট ইস্যু করে। সিকিউরিটি মার্কেটে লেনদেনের দক্ষতা এবং কম লেনদেন খরচ। মিউচুয়াল ফান্ড রেগুলেশন। যদি মিউচুয়াল ফান্ডের কথা বলি তাহলে সেবি মিউচুয়াল ফান্ডগুলোকে নিয়ন্ত্রণ করে। কিন্তু ভারতে মিউচুয়াল ফান্ডের একটি সমিতি AMFI শুধুমাত্র মিউচুয়াল ফান্ড নিয়ন্ত্রণের জন্য AMFI নামে একটি পৃথক সংস্থা তৈরি করা হয়েছে। তাই সরাসরি বিক্রি বা ইকুইটি মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেট এগুলো সেবি নিয়ন্ত্রণ করে এবং সেবি মিউচুয়াল ফান্ডের জন্য আলাদা একটি শাখা তৈরি করেছে যাকে আমরা MFI নামে চিনি। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া অর্থাৎ MFI। সব মিউচুয়াল ফান্ডই MFI দ্বারা নিয়ন্ত্রিত হয়। MFI রিপোর্ট করে সেবির কাছে এবং মিউচুয়াল ফান্ডগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সেবি কিছু বিধিনিষেধ বা কিছু নির্দিষ্ট পয়েন্ট নির্ধারণ করেছে যা MFI এবং মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে মানতে হবে এবং কিছু কাজ করতে পারবে না। এবং এই পয়েন্টগুলো হলো, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো শুধুমাত্র ডেলিভারি ভিত্তিতে সিকিউরিটিজ কিনবে। তারা কোনো শেয়ার লিভারেজে নেবে না। তারা মার্জিন ট্রেডিং করতে পারে না। যে কোনো শেয়ার নেওয়া হয়েছে শুধুমাত্র বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজির জন্য। এমন নয় যে আজ তারা ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য কোনো শেয়ার নিয়েছে বা পরের দিন বিক্রি করে দিয়েছে বা খুব দ্রুত ট্রেডিং করছে। লিভারেজড পজিশন নিচ্ছে, ডেরিভেটিভস ব্যবহার করছে। এই সব একেবারেই নিষিদ্ধ। মিউচুয়াল ফান্ড কোম্পানি কোনোভাবেই কোনো ঋণ দেবে না। মিউচুয়াল ফান্ড কোম্পানি কোনো ইউনিট হোল্ডারকে কোনো ঋণ দেবে না। এবং মিউচুয়াল ফান্ড স্কিম কোনো তালিকাভুক্ত নয় এমন সিকিউরিটিতে বিনিয়োগ করবে না। শুধুমাত্র তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে। আনলিস্টেড সিকিউরিটিতে কোনো বিনিয়োগ করা হবে না। একটি মিউচুয়াল ফান্ড স্কিম অন্য একটি মিউচুয়াল ফান্ড স্কিমেও বিনিয়োগ করতে পারে, কিন্তু মোট নেট অ্যাসেটের 5% বেশি নয়। একটি ইকুইটি স্কিম কোনো একটি ইকুইটি শেয়ারে 10% বেশি এক্সপোজার নিতে পারবে না। তাই সর্বাধিক সীমা হল 10%। কোনো শেয়ার কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে সর্বোচ্চ 10% পর্যন্তই কেনা যেতে পারে। তাই সর্বাধিক সীমা হল 10%। আপনি চাইলে 9.5, 9%, 8% যতটা ইচ্ছা নিতে পারেন, কিন্তু 10%-এর বেশি নয়। কিন্তু 10%-এর বেশি আপনি কোনো একটি সিকিউরিটিতে বা কোনো মিউচুয়াল ফান্ডে এক শেয়ারে 10%-এর বেশি টাকা বিনিয়োগ করতে পারবেন না। এনস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এনস তহবিলের ন্যূনতম 80% এনস বরাদ্দ ইকুইটি এবং ইকুইটি সম্পর্কিত উপকরণগুলিতে হওয়া উচিত এবং ঋণ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড স্কিমগুলি তালিকাভুক্ত নয় এমন ঋণ সিকিউরিটিজে বিনিয়োগ করবে না এবং ঋণ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি তালিকাভুক্ত নয় এমন ঋণ সিকিউরিটিজে বিনিয়োগ করবে না। শুধুমাত্র সেই সিকিউরিটিজেই বিনিয়োগ করা যাবে। এখানে অনালিস্টেড সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না। সেবি স্পষ্টভাবে নিষেধ করেছে। সেবি বিজ্ঞাপনের ক্ষেত্রেও কিছু বিধান তৈরি করেছে। যে এমসিগুলো তাদের মিউচুয়াল ফান্ড স্কিমগুলো কীভাবে বিজ্ঞাপন দিতে পারে, কী লিখতে পারে এবং অতীত পারফরম্যান্স কীভাবে উল্লেখ করতে পারে, এসবের জন্য সেবি কিছু বিধান তৈরি করেছে। যেমন বিজ্ঞাপন অবশ্যই সঠিক, ন্যায্য, সম্পূর্ণ এবং সহজবোধ্য হতে হবে। যে কোনো বিজ্ঞাপন একটি মিউচুয়াল ফান্ড কোম্পানি করে সেটি একদম সহজ ভাষায় হবে যাতে সাধারণ মানুষও বুঝতে পারে। এটি একদম ন্যায্য, পরিষ্কার এবং সম্পূর্ণ হওয়া উচিত। বিজ্ঞাপনে কোনো ভুল তথ্য থাকা চলবে না এবং বিজ্ঞাপনে এমন কোনো স্লোগানও থাকা উচিত নয় যা ঝুঁকিকে বাড়িয়ে দেখায় বা রিটার্নকে বাড়িয়ে দেখায়। কোনো সেলিব্রিটিকে আমরা কোনো বিজ্ঞাপনের অংশ করতে পারি না। চলুন এবার দেখি মিউচুয়াল ফান্ডগুলোকে পারফরম্যান্স কিভাবে দেখাতে হবে। সেবি এর জন্য কিছু গাইডলাইন দিয়েছে। যখন কোনো মিউচুয়াল ফান্ড স্কিম 3 বছরের বেশি সময় ধরে চালু আছে, যদি কোনো মিউচুয়াল ফান্ড স্কিম 3 বছরের বেশি সময় ধরে চালু থাকে তাহলে তাকে তার অতীত পারফরম্যান্স দেখাতে হবে। গত 1 বছর, গত 3 বছর, গত 5 বছর এবং শুরু থেকে এখন পর্যন্ত এই সময়সীমাগুলোর জন্য 10,000 টাকার একটি স্ট্যান্ডার্ড উদাহরণ দেখাতে হবে। কিভাবে আপনার স্কিমে 1,000 টাকা বিনিয়োগ করা হলে সেই টাকা কিভাবে বেড়েছে, 1 বছরে কতটা বেড়েছে, 3 বছরে কতটা বেড়েছে, 5 বছরে কতটা বেড়েছে, এইসব দেখাতে হবে।
এই স্ট্যান্ডার্ড 10,000 টাকার উদাহরণটি সব মিউচুয়াল ফান্ড স্কিমের জন্য বাধ্যতামূলক যখন তারা তাদের পারফরম্যান্স দেখানোর কথা বলে। আর যদি কোনো ফান্ড ম্যানেজার শুরু থেকে কোনো স্কিম ম্যানেজ না করে থাকেন বা মাঝপথে ফান্ড ম্যানেজার বদলে যান, তাহলে সেটাও প্রকাশ করা খুবই জরুরি। পরবর্তী টপিক হল ইনভেস্টরদের অধিকার ও দায়িত্ব। ইনভেস্টরদের কিছু অধিকার আছে এবং তাদের কিছু দায়িত্ব আছে। সেগুলো কি তা আমরা এখন দেখব। প্রথমত, বেনিফিশিয়াল ওনারশিপের অধিকার। ইউনিট হোল্ডারদের স্কিমের সম্পদের মালিকানার অনুপাতে অধিকার থাকে। ইনভেস্টররা ইউনিক সার্টিফিকেট চাইতে পারে। ইউনিট হোল্ডাররা তাদের ইউনিক সার্টিফিকেটও চাইতে পারে এএমসির কাছ থেকে। আর যদি কেউ ডিম্যাটে তার ইউনিট নিতে চায়, তাহলে সে তার ডিম্যাট অ্যাকাউন্টের ডিটেইল শেয়ার করে ইউনিটগুলো ডিম্যাটেও নিতে পারে। ডিস্ট্রিবিউটার পরিবর্তনের অধিকার। একজন ইনভেস্টরের এই অধিকার আছে যে সে যে কোনো সময় তার ডিস্ট্রিবিউটার পরিবর্তন করতে পারে, এবং এএনসির জন্য ডিস্ট্রিবিউটারকে এটা জানানো বাধ্যতামূলক নয় যে ইনভেস্টর ডিস্ট্রিবিউটার পরিবর্তন করেছে। শুধু তাকে এএনসিতে একটি লিখিত আবেদন দিতে হবে। পরবর্তী অধিকার হল ডকুমেন্ট পরিদর্শনের অধিকার। একজন ইনভেস্টরের অধিকার আছে যে সে এএনসির ডকুমেন্টগুলো দেখতে পারে। যত ধরনের ডকুমেন্ট যেমন ট্রাস্ট ডিড, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট, কাস্টোডিয়ান এগ্রিমেন্ট, আরটিএ এগ্রিমেন্ট এবং এএনসির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এইসব ডকুমেন্ট একজন ইনভেস্টর চেক করতে পারে। পরবর্তী অধিকার হল নমিনি নিয়োগ করার অধিকার। একজন ইনভেস্টর 3 জন নমিনি নিয়োগ করতে পারে এবং কোন নমিনিকে কত শতাংশ দেওয়া হবে সেটাও নির্ধারণ করতে পারে। আর যদি সে কোনো শতাংশ নির্ধারণ না করে, তাহলে 3 জনকেই সমান ভাগে বণ্টন করে দেওয়া হবে। পরবর্তী অধিকার হল মিউচুয়াল ফান্ড ইউনিট বন্ধক রাখার অধিকার। একজন ইনভেস্টর তার ইউনিটগুলো যে কোনো ফাইন্যান্সার, যে কোনো ব্যাংক বা যে কোনো এনবিএসির কাছে বন্ধক রাখতে পারে এবং তার বিপরীতে ঋণ নিতে পারে। কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে কতটা ঋণ পাওয়া যাবে সেটা নির্ভর করে ফাইন্যান্সারের উপর। সেবে মিউচুয়াল ফান্ড ইনভেস্টর এবং সাধারণ ইনভেস্টরদের জন্য একটি অভিযোগ ব্যবস্থা, কমপ্লেইন সিস্টেম তৈরি করেছে। যদি কোনো ইনভেস্টর যে কোনো মিউচুয়াল ফান্ড থেকে বা যে কোনো কোম্পানি থেকে যে কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানির সার্ভিস নিয়ে সন্তুষ্ট না হন বা কোনোভাবে হয়রানির শিকার হন, তাহলে তিনি তার অভিযোগ সেবেকে জানাতে পারেন। কিভাবে জানাতে পারেন সেটা আমরা এখন দেখব। সেবাই একটি ওয়েবভিত্তিক সিস্টেম তৈরি করেছে scores.gov.in, যেখানে গিয়ে একজন ইনভেস্টর তার অভিযোগ রেজিস্টার করতে পারেন। এগুলো ছিল কিছু পয়েন্ট ও কিওয়ার্ড চ্যাপ্টার 4 থেকে। এখন আমরা চ্যাপ্টার 4 এর কিছু প্রশ্ন দেখব। নিচের প্রশ্ন নম্বর 1, সমস্যাটি ভারতে মিউচুয়াল ফান্ড নিয়ন্ত্রণ করে। ভারতে মিউচুয়াল ফান্ডকে নিয়ন্ত্রণ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন্ডিয়া, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি অথবা মিউচুয়াল ফান্ডসের বোর্ড অফ ট্রাস্টিস। যেমনটা আমরা দেখেছি, মিউচুয়াল ফান্ডসকে নিয়ন্ত্রণ করে সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। হাওয়ালা নম্বর 2, মিউচুয়াল ফান্ড শুধুমাত্র ডেলিভারি ভিত্তিতে সিকিউরিটিজ কিনতে ও বিক্রি করতে পারে। সত্য না মিথ্যা? মিউচুয়াল ফান্ড শুধুমাত্র ডেলিভারি ভিত্তিতে সিকিউরিটিজ কিনতে ও বিক্রি করতে পারে। এই বক্তব্যটি কি সঠিক না ভুল? উত্তরটি হল সত্য। সেবি স্পষ্টভাবে বলেছে মিউচুয়াল ফান্ড যে কোনো সিকিউরিটি কিনবে তা শুধুমাত্র ডেলিভারি ভিত্তিতেই হতে হবে। আপনি শুধুমাত্র ইন্ট্রাডেতে এটি বিক্রি করতে পারবেন না। প্রশ্ন নম্বর 3, ইকুইটি লিঙ্কড সেভিং স্কিমের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড স্কিমের কর্পাসের ন্যূনতম কত শতাংশ ইকুইটি ও ইকুইটি সম্পর্কিত ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করা আবশ্যক? এলএসএস এর ন্যূনতম কত শতাংশ ইকুইটি ও ইকুইটি সম্পর্কিত ইনস্ট্রুমেন্ট থাকা উচিত? উত্তর হল সি, এলএসএস এর ক্ষেত্রে 80% ইকুইটিতে বিনিয়োগ করা উচিত। নিম্নলিখিত কোনো বিবৃতিটি মিউচুয়াল ফান্ডের জন্য সেলিব্রিটি এন্ডোর্সমেন্টের প্রসঙ্গে সত্য? প্রশ্ন নম্বর 4, স্পষ্টভাবে সেবি বলেছে যে কোনো বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি স্তরে হতে হবে। সেখানে কোনো নির্দিষ্ট স্কিম প্রচার করা যাবে না, সেখানে কোনো রিটার্নস প্রচার করা যাবে না, সেখানে কোনো নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড প্রচার করা যাবে না। ইন্ডাস্ট্রি স্তরে সচেতনতা বাড়ানোর জন্য বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে সচেতন করতে এই বিজ্ঞাপনগুলো করা হবে। তাই সঠিক উত্তর হল সেবি অনুমোদিত পেইড সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট এবং ইন্ডাস্ট্রি স্তরে মিউচুয়াল ফান্ডের সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে। প্রশ্ন নম্বর 5, বিনিয়োগকারীদের তাদের মিউচুয়াল ফান্ড ফোলিওর জন্য সর্বাধিক কতজন নমিনির নাম উল্লেখ করার অধিকার আছে? স্পষ্টভাবে বলা হয়েছে যে সর্বোচ্চ 3 জন মনোনীত ব্যক্তি এবং বিনিয়োগকারীর নির্দিষ্ট করার অধিকার রয়েছে। একজন বিনিয়োগকারী সর্বোচ্চ 3 জন নমিনি করতে পারেন। সে 3 জনকেই সমান অনুপাতে দিতে পারে অথবা 3 জনকে আলাদা আলাদা অনুপাতে দিতে পারে। যদি কাউকে বেশি দিতে চায় তাহলে সেটাও করতে পারে। আর যদি কোনো অনুপাতে উল্লেখ না করে তাহলে এনসি 3 জনকেই সমান অনুপাতে ভাগ করে দেবে।
তাহলে বন্ধুরা, আজ আমরা চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এর কিছু প্রধান পয়েন্ট আলোচনা করেছি, কিছু প্রশ্ন আলোচনা করেছি। আমি আশা করি তোমাদের চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এর কিছু বিষয় পরিষ্কার হয়ে গেছে এবং পরীক্ষায় যেসব গুরুত্বপূর্ণ পয়েন্ট আসতে পারে, যেসব প্রশ্ন বারবার আসে, সেগুলো আমরা দেখে নিয়েছি। তবুও যদি তোমরা চাও যে কোনো নির্দিষ্ট টপিকে আমরা ভিডিও বানাই, তোমাদের জানাই, তোমাদের বুঝিয়ে দিই, তাহলে আমাদের কমেন্ট করতে পারো। তোমরা আমাদের মেসেজও করতে পারো এবং দয়া করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করো। অনেক ধন্যবাদ।